কোনোরকমে প্রিয়শ্রীর হাতটা খুলে দিয়ে আংশুমান ছিটকে সরে এলো প্রিয়শ্রীর কাছ থেকে। তারপর তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়ল। আয়নার মধ্যে দিয়ে আংশুমানের আচরণ দেখে প্রিয়শ্রী যথেষ্ট অবাক হলো। কিছুক্ষণ আগে পর্যন্ত আংশুমানের ওর সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করছিল, কিন্তু হঠাৎই এখন এরকম আচরণের কোনো কারণ খুঁজে পেল না প্রিয়শ্রী। ঘাড় ঘুরিয়ে দেখলো টেবিল পাশে দুধের গ্লাসটা ঢাকা দেওয়া রয়েছে। তো প্রিয়শ্রী উঠে গিয়ে দুধের গ্লাসটা নিয়ে আংশুমানের কাছে গেল। আংশুমানকে দেখেই বোঝা যাচ্ছে ও ঘুমায়নি, জোর করে চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রিয়শ্রী আংশুমানের কাঁধে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে ডেকে বলল, শুনুন, মা দুধটা দিয়ে গেছে তোমাকে খেতে, উঠে খেয়ে নিয়ে তারপর ঘুমো। প্রিয়শ্রীর কথা শুনে আংশুমান উঠে বসলো। তো প্রিয়শ্রীর মুখের দিকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ আংশুমানের মুখ দিয়ে তখনও ভয়ের ছাপ কাটেনি। কাঁপা কাঁপা হাতে প্রিয়শ্রীর হাত থেকে গ্লাসটা নিয়ে দুধটা খাওয়া শুরু করলো। মাঝে মাঝে তাকিয়ে দেখতে থাকলো প্রিয়শ্রীকে। এদিকে প্রিয়শ্রী বুঝতেই পারছে না হঠাৎ আংশুমান ওকে দেখে ভয় পাচ্ছে কেন। ব্যাপারটা এবার ওর কাছে ভীষণ অবাকেরই লাগছে, কিন্তু তাও সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আংশুমানের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। প্রথমে মাথায় প্রিয়শ্রীর হাতের ছোঁয়া পেয়ে আংশুমান চমকে ভয়ার্ত দৃষ্টিতে প্রিয়শ্রীর দিকে তাকিয়ে দেয়, কিন্তু প্রিয়শ্রীর চোখে চোখ পড়তেই কেন জানে না অতটা ভয় লাগলো না, বরং দুধটা খেয়ে চুপচাপ শুয়ে পড়লো। প্রিয়শ্রী একইভাবে আংশুমানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো যতক্ষণ না পর্যন্ত আংশুমান ঘুমিয়ে পড়লো। আংশুমান ঘুমিয়ে পড়তে প্রিয়শ্রী মুচকি হেসে ওর পাশ দিয়ে উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখলো আংশুমান হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। প্রিয়শ্রী তা দেখে মুচকি হেসে নিজেও আংশুমানের পাশে শুয়ে পড়ল। তবে আজকে এটুকু সময়ের মধ্যে প্রিয়শ্রী এটা বুঝতে পেরেছে যে আংশুমান ওর সাথে দূরত্ব বজায় রেখে ঘুমিয়ে পড়ছে। এটা কি কারণে তা জানতে হবে। আপাতত এসব চিন্তা স্থগিত রেখে আগামী দিনে চিন্তা করছে প্রিয়শ্রী। কাল থেকে এই সংসারটাকে আপন করে ধীরে ধীরে এই সংসারের হাল ধরতে হবে। ওর শাশুড়িমার বয়স হচ্ছে, এখন উনাকে ভারমুক্ত করে বিশ্রাম দিতে হবে। প্রিয়শ্রী এসব চিন্তার মাঝেই আংশুমান নিজের বাম হাতটা প্রিয়শ্রীর পেটের উপর দিয়ে হাত গলিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরল, আর নিজের বাম পাটা প্রিয়শ্রীর পায়ের ওপর তুলে দিয়ে প্রিয়শ্রীকে জাপটে ধরিয়ে চলল। প্রথমে প্রিয়শ্রী চমকে উঠেছিল, আংশুমান ওকে এইভাবে জড়িয়ে ধরবে সেটা ভাবতে পারেনি। পরে বুঝতে পারলো যে আংশুমান ওকে অবচেতন মনে জড়িয়ে ধরেছে। সেটা দেখে প্রিয়শ্রী মৃদু হেসে পেটের ওপর থাকা আংশুমানের হাতটার উপর নিজের একটা হাত রেখে চোখ বন্ধ করে নিল। তো আংশুমান হচ্ছে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তার বয়স 33। আংশুমানের বাড়িতে পারিবারিক সদস্য বলতে 3 জন ছিল। আংশুমানের বাবা স্বর্গীয় উদয় রায় আর আংশুমানের মা বনানী রায়। শহরতলির একটা ছোট্ট এলাকায় আংশুমানের বাড়িটা রয়েছে। খুব বড় বাড়ি কোনোদিনই ছিল না ওদের। একটা পাতলা পাকা বাড়ি ছিল, যেখানে উদয়বাবু, বনানী দেবী আর আংশুমানের থাকতে কোনোদিনই অসুবিধা হয়। তবে আংশুমান ছিল উদয়বাবু আর বনানী দেবীর একমাত্র সন্তান। আংশুমান একমাত্র সন্তান হলেও বিয়ের প্রায় 12 বছর পরে আংশুমানের জন্ম হয়েছিল। তাই মা বাবা দুজনের কাছে আংশুমান যথেষ্ট আদরের ছিল। উদয়বাবু একজন সরকারি কর্মচারী ছিলেন। সরকারি কর্মচারী হলেও তিনি যথেষ্ট নিচু পোস্টে চাকরি করতেন। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে উনি শুরু থেকেই ব্যাংকে টাকা জমা করেছিলেন, তাই ওনার আয়ত্তে যতটা থাকতো ততটাই উনি করতেন। বছরে একবার করে বাড়িটা রং করানো ছাড়া আর তেমন কিছু করতেন না। ওনার ইচ্ছে ছিল বাড়িটাকে দোতলা করবেন, কিন্তু তিনি এও চেয়েছিলেন যেন ওনার সন্তান অনেক উচ্চশিক্ষিত হয়। তাই বাড়িটাকে আর দোতলা করা হয়ে ওঠে। বনানী দেবী স্বাবলম্বী হওয়ার জন্য বাড়িতে টিউশনি করতেন। আংশুমান যখন এমএ করছিল তখনই ওদের উপরে বিপর্যয় নেমে আসে। উদয়বাবু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। সেই সময়টা ওদের জন্য খুবই বিপর্যয়ের সময় ছিল। তবুও উদয়বাবুর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আংশুমানের পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটেনি। বাবার মৃত্যুর আগে আংশুমান কখনো উপার্জন করেনি, কিন্তু উদয়বাবুর মৃত্যুর পর থেকে ও টিউশনি পড়ানো শুরু করে। উদয়বাবুর জমানো টাকা দিয়ে ওর পড়াশোনাটা সুষ্ঠুভাবেই হচ্ছিল। তাছাড়া ও নিজেও নিজের মেধার জন্য স্কলারশিপ পেত। আর বনানী দেবীর টিউশনি দিয়ে ওদের সংসার খরচ চলে যেত। 27 বছর বয়সে আংশুমান চাকরি পেয়েছিল। চাকরি পাওয়ার পর একে একে ও নিজের মা বাবার স্বপ্ন পূরণ করছিল। বাড়িটাকেও নতুন করে দোতলা করেছিল। ছাদে মায়ের জন্য টবে গাছ লাগিয়ে ছোট একটা বাগানের মতো করে দিয়েছে। কিন্তু ছোটবেলায় অর্থাৎ কিশোর বয়সে ওর সাথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যার রেশ এখনো কাটেনি ওর। মায়ের জেদের কাছে হার মেনে শেষে 33 বছর বয়সে বিয়ে করেছে। আর প্রিয়শ্রী রায় হচ্ছে কলেজের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। বাবা পার্থ রায় একজন সাধারণ টোটো চালক। মা ললিতা রায় লোকের বাড়িতে রান্নার কাজ করেন। দাদা লালন রায় বর্তমানে স্ত্রী ও নিজের সন্তানকে নিয়ে আলাদা থাকে। প্রিয়শ্রী স্বাবলম্বী হওয়ার পর থেকেই মা বাবাকে একটি স্থায়ী বসবাসের ঠিকানা দিয়েছে। কলেজে পড়াকালীন এক প্রিয়স্ত্রীর সাথে একটা ঘটনাও তেমন কোনো ছেলের উপর বিশ্বাস করতে পারত না। বিশেষ করে নিজের পছন্দের মানুষের উপর তেমন বিশ্বাস ছিল না। তাই শেষে মা বাবার পছন্দ অনুযায়ী বিয়ে করে। তো সকালবেলা প্রিয়সীর আগেই ঘুম ভাঙে। ফোনে অ্যালার্ম বাজছে। কাল রাতেই অ্যালার্ম দিয়ে শুয়েছিল। যদিও যদিও ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস ওর কোনোদিনই ছিল না। বাড়িতে থাকলে 10টার আগে ওর সকাল হতো না। আবার যেদিন রাত জাগে পড়াশোনা করতো সেদিন তো দুপুর।
সেদিন তো দুপুর ১টার আগেও ঘুম থেকে ওঠার কোনো কথাই ছিল না। তবে এখন সময় বদলেছে, ঠিকানা বদলেছে, মানুষজন বদলেছে, পরিস্থিতিও বদলেছে। তাই এত বদলের মধ্যে সামান্য কিছু বদল নিজেরও ঘটাতে হয়। আর মধ্যবিত্ত পরিবারের কিছু সাধারণ নিয়মকানুন থাকে, যা সকল মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে সমান। বাড়ির বউ মানুষ সকাল ৭টার পরে ঘুম থেকে ওঠা মানে বেলা করে ঘুম থেকে ওঠার সমান। আর যে বউ বেলা করে ঘুম থেকে ওঠে তাদেরকে শ্বশুরবাড়িতে যথেষ্ট হেনস্থা হতে হয়। আর যদি এই ঘটনাটা বৌভাতের পরের দিনে ঘটে তাহলে তো সোনায় সোহাগা। এই ঘটনার রেশ শাশুড়িমা আমৃত্যুকাল পর্যন্ত বৌমাকে দিয়েই যাবেন। এই বিষয়টা নিয়ে প্রিয়শ্রী বরাবরই সচেতন ছিল। ও বাস্তব জীবনটাকেও খুব ভালো বোঝে। ও জানে বিয়ের পর বাপের বাড়ি পর হলেও শ্বশুরবাড়ি সচরাচর সবার আপন হতে পারে না। আর যাই হোক না কেন শাশুড়ি মা তো কোনোমতেই নিজের আপন গর্ভবতী মায়ের সমান হতে পারে না। এই ২ মায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। তার উপর এই পুরো বাড়ি তথা এই বাড়ির ২ মানুষও সমানভাবে অচেনা। তাই ১ম থেকেই প্রিয়শ্রী যতটা সম্ভব সচেতন ও সাবধান থাকার চেষ্টা করছে। কারণ ওর কোনরকম আচরণ বা কাজে ভুল-ত্রুটি দেখা দিলে আক্রমণ মা-বাবার শিক্ষার উপর গিয়ে পড়বে। আর সেটা প্রিয়শ্রী একেবারেই চায় না। তো মোবাইলের মৃদু অ্যালার্মের শব্দে প্রিয়শ্রী সজাগ হয়ে যায়। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে ফোনটা তুলে অ্যালার্মটা কেটে দিল। সকাল ৬:৩০ বাজে। হাতের তালুর উল্টো পিঠটা মুখের সামনে দিয়ে একটা হাই তুলল। শীত পড়ছে, তবে সেই হাড় কাঁপানো জমকালো শীত এখনো পড়েনি। একটা স্বল্প পুরো কম্বলেই কাজ চলে যাবে। তবে কাল রাতেও বড্ড বেশি ক্লান্ত ছিল। তাই আর গায়ে চাপা দেওয়ার জন্য কোনো কিছু নেওয়া হয়নি। তাছাড়া ও জানেও না এ ঘরে কোথায় গিয়ে আছে। কালকে যা সব ভারী পোশাক পরেছিল তাতে ঠান্ডার বদলে গরমে লাগছিল। তাই অত কিছু মাথায় আসেনি। রাত বাড়ার সাথে সাথেই ভোরবেলার দিকে ঠান্ডা লাগে। কিন্তু আশ্চর্য ব্যাপার ওর কেন ঠান্ডা লাগছে না। কি ব্যাপার বুঝতে না পারে ঘুরে যেতেই ও বাধাপ্রাপ্ত হলো। কেউ ওকে জাপটে ধরে ঘুমিয়ে রয়েছে। প্রথমে ঠাউর করতে না পারলেও পরে একটু একটু অনুমান করতে পারলো আসলে এই কেউটা হতে পারে। কে হতে পারে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলেও পারল না। তাই বাধ্য হয়ে জোর করে ঘুরে গেল। ঘুরে যেতেই ও আংশুমানকে দেখলো আর বুঝতে পারলো আংশুমান ওকে পিছন থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঘুমাচ্ছিল। এখনো ঘুমাচ্ছে। কোনো হেলদোল নেই। তবে একটা জিনিস লক্ষ্য করে প্রিয়শ্রী ফিক করে হেসে দিল। কাল গায়ে কিছু চাপা না দেওয়ায় প্রেয়সীর ডান দিকে কাত হয়ে শুয়ে গায়ে আঁচল চাপা দিয়েছিল। তো এখন দেখছে আংশুমান নিজেও সে আঁচলের তলাটা যতটা সম্ভব গুটিসুটি মেরে ওকে জাপটে ধরে ঘুমিয়ে। দৃশ্যটা দেখে প্রিয়শ্রীর বুকে একটু শান্তির বাতাস বয়ে গেল। যাক, লোকটা সচেতন মনে না হলেও অবচেতন মনেই ওকে কাছে টেনে নিয়েছে। আর এতেই ওর মনে একটা তীব্র ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়। যতই হোক এই লোকটাই ওর এটা ভেবে প্রিয়শ্রীর মন জুড়ে একটা তীব্র শান্তি নেমে এলো। যেন সেই কয়েক বছর পূর্বের ক্ষতটাই অল্প অল্প করে প্রলেপ করতে শুরু। কথায় আছে সময়কার ক্ষত সময়ের সাথে সাথেই মিলিয়ে যায়। তবে কিছু ক্ষত সচরাচর মিলিয়ে যায় না। তবে সেই ক্ষতের উপশম সময়ই করে। একটা সাময়িক কাল পর্যন্ত সেই ক্ষত দগদগে থাকে। তার ব্যথার রেশ থাকে। কিন্তু একটা সময় এবং একটা মানুষের জীবন আছে যে সেই ক্ষত তত ব্যথার উপশম করে দেয়। তবে তার জন্য ব্যক্তিকে ধৈর্য ধারণ করতে হয়। অধৈর্য হয়ে মানুষ নির্বাচন করলে তার ফলাফল অধিকতর সময় বিপরীত প্রতিপন্ন হয়। তবে প্রিয়শ্রী বুঝতে পেরেছে ওর ক্ষেত্রে হিতে বিপরীত হয়নি। ও ধৈর্য ধরে ছিল, তাই সঠিক মানুষটা এসেছে ওর জীবনে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।